আমি পুরান ঢাকার রায় সাহেব বাজারে থাকি। আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমার মেয়ের টিচারের কাছ থেকে শোনা। এই ঘটনাটি টিচারের চাচাতো ভাইয়ের সাথে ঘটেছে। আমি যেভাবে শুনেছি তা আমি সেভাবে লিখলাম। তার চাচাতো ভাই মোট 3 জন। যে ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল সে ছিল বাড়ির বড় ছেলে। যে ঘটনাটি দেখেছিল সে তার ছোট ভাই। বড় ভাইয়ের বিয়ের কথা ঠিক হলো তাদের পাশের গ্রামে। মেয়ে দেখে বাড়ির সবাই খুব পছন্দ হলো, কারণ মেয়েটি খুব সুন্দর। তবে তার বড় ভাই বিয়ে করতে রাজি হলো না। তারপরও মা বাবা যেহেতু চেয়েছিলেন, তাদের ওপরে কোনো কথা বলল না সে। বিয়ের দিন ঘনিয়ে আসে। গায়ে হলুদের রাতে মেজ ছেলেটা দেখে যে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, তবে তার ভাই একা বাড়ির বাইরে বড় একটি আম গাছের ওপরে তাকিয়ে আছে। মেজো ভাইটি এগিয়ে যেতে সে ঘাবড়ে উঠে বলে, তুই এখানে কেন এসেছিস? যা শুয়ে পড়, কাল তাড়াতাড়ি যেতে হবে। আমি ভাইয়ের কথা শুনে চলে গেলাম। আমার বড় ভাই আমাকে অনেক আদর করত। পরের দিন বিয়ে বাড়ি, যেই বিয়ের কাজ সুসম্পন্ন হয়, আমরা নতুন ভাবিকে বাসায় নিয়ে এসে সবাই খুশি হয়ে, অনেক লোকজন এসেছে নতুন বউ দেখতে। কিন্তু আমি দেখি যে ভাইটা আমার দূরে দূরে। মা বলল যে বউ ভাতের দিন তোরা কাকে কাকে সাথে নিবি। ভাই বলে আমার আর আমার এক চাচাতো ভাইয়ের কথা। মা বলে কাল গেলে তোকে 3 দিন থাকতে হবে। আমরা 2 জন খুবই খুশি। কখন ভাইয়ের শ্বশুর বাড়ি যাব। বউ ভাতের দিন আমরা সব কাজ সেরে বিকেল বেলায় ভাইয়ের শ্বশুর বাড়ি চলে যাই। নতুন জায়গা, নতুন সব মানুষ। রাতের খাবার সেরে আমি ও আমার চাচাতো ভাই বড় ভাইয়ের ঘরে গিয়ে দেখি ভাইয়া একটি চেয়ারে বসে আছে আর ভাবি খাটে বসে আছে। আমরা কিছুক্ষণ ভাবির সাথে দুষ্টুমি করলাম, কিন্তু ভাইয়াকে কেমন যেন গম্ভীর হয়ে থাকতে দেখলাম। রাত 11টা বাজে। তখন ভাবির মা এসে বলল, তোমাদের বিছানা করা হয়েছে পাশের রুমে, এসো ঘুমিয়ে পড়ো। আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। রুমে এসে আমি ভাবি ভালো করে দরজাটা আটকিয়ে দিই। আমার চাচাতো ভাইকে বলি যে তুই ওয়াশরুমে যাবার দরকার হলে আমাকে বলিস। এভাবে বলে আমরা 2 জন ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পর 2-3 ঘন্টা কি হবে, স্বপ্নে দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে। গরম আগুনের তাপ আমার খুব কাছে এসে লাগছে। আমি বুঝতেই পারছি না। হঠাৎই আমার চোখ খুলতেই দেখি আমার রুমে আগুন জ্বলছে। আগুনের ভেতর দিয়ে আমি দেখি যে আমার খুবই আদরের সেই বড় ভাইয়া হারিকেনের তেল নিজের শরীরে ঢেলে দিচ্ছে। আমি চিৎকার করতে লাগলাম, কি করব বুঝতে পারছি না। পাশে চাচাতো ভাই ও পাগলের মতো চিৎকার করতে লাগলো। আমি দেখতে পারছি ভাইয়ের মুখে কোনো শব্দ নেই, সে চুপ হয়ে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। বাড়ির সবাই আমাকে বলছে দরজা খোল। আমি আরো অবাক হই যে আমি ঘুমানোর আগে দরজা বন্ধ করেছিলাম, কিন্তু ভাইয়া ঘরে আসলো কিভাবে। আমি অনেক কষ্ট করে দরজাটা খুলে দেই। সবাই পানি দিয়ে আগুন নিভিয়ে ভাইয়াকে হাসপাতালে ভর্তি করে। আমি পাগলের মতো চিৎকার করতে লাগলাম, কি করব বুঝতে পারছি না। বাবা মা বাড়ির সবাই। ডক্টর বলে 70% পুড়ে গেছে। পুলিশ এসে সবাইকে জিজ্ঞেস করলেন কি করে হলো। পুলিশ সন্দেহ করছেন ভাইয়ের শ্বশুর বাড়ির লোকদের। ভাবির মুখে শুনলাম রাতে ভাই নাকি তাকে বলে তুমি ঘুমাও। আমি তাকে বললাম আপনি ঘুমাবেন না? উনি উত্তর দিল না। জানালার কাছে গিয়ে বড় একটি গাছের দিকে তাকিয়ে আছে। ভাবি ভাবলো প্রথম দিন, কাল ঠিকই কথা বলবে। তবে ভাবি বলল যে সে কখন কিভাবে ঘর থেকে উঠে গেছে সে জানে না। এভাবে ভাবি বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। হাসপাতালের বেডে ভাইয়া তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছে, আর আমার মা ভাইকে জিজ্ঞেস করছে এটি কিভাবে হলো। সে কোনো উত্তর দিল না। আমার মা ভাই যখন জিজ্ঞেস করলো এটি কিভাবে হলো, সে কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে থাকে রুমের একটি কোণায়।
দ্বিতীয় দিনে আমি পুলিশকে বলি ঘটনা ঘটেছে আমার সামনে। ওই রুম বন্ধ করে আমি নিজেই ঘুমিয়েছিলাম, কিন্তু ভাইয়া কিভাবে বন্ধ ঘরে আসলো? যখন আগুন জ্বলতে লাগে তখন আমি দরজা খুলে দেই। আমার ভাইকে তারা কিছু করেনি, আমি নিজেই দেখেছি। তারপর পুলিশ চলে যায়। আমি বাসায় আসার পর আমার বাবা আমাকে বলল, তোর ভাইয়া বাসায় আসতে চাইছে, কাল সকালে তোর ভাইয়াকে নিয়ে আসতে হবে। ও বাড়িতে আসতে চাইছে, ওর শেষ ইচ্ছেটা পূরণ করে দে। আমি আমার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিই। তৃতীয় দিন সকালে হাসপাতালে দেখি ভাইয়া উপরের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। আমি জিজ্ঞেস করি, তুমি বাসায় যাবে? আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় হ্যাঁ বলে। হাসপাতাল থেকে আমরা ফিরে আসি 12টার দিকে। বাসায় আসার পর ভাইয়া কেমন যেন করছে। বাবা, মা, ভাবি সবাই তাকে দেখতে আসছে, কিন্তু সে চুপ করে উপরের দিকে তাকিয়ে থাকে। বিকেল বেলায় আনুমানিক 4টার পর হঠাৎ করে কথা বলতে লাগলো। তাকে সেই বড় গাছের নিচে নিয়ে যেতে বলল। বাবা, আমি, আমার আরো ভাইরা তাকে চাদরে শুইয়ে সেখানে নিয়ে যাই। এরপর ভাইয়া বাবাকে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, এটা আমি করিনি বাবা, যে এটা করেছে তাকে খোদা মাফ করবেন না। এটা ভাইয়া বলার পর আবার উপরের দিকে তাকালো এবং সেই মুহূর্তে সে মারা যায়। তার ছোট ভাই আজও সেই ব্যাখ্যা খুঁজে পায় না, এটা কি করে হলো। বন্ধ ঘরে তার ভাইয়া আসলো কিভাবে? একটা মানুষ নিজের শরীরে আগুন লাগিয়ে চুপ করে বসে থাকে কি করে? ঘটনাটি শুনে আমি নিজেই অবাক হই। যদি কারো কাছে এর ব্যাখ্যা থাকে বলবেন। আমার কাছে আরো কিছু বাস্তব ঘটনা আছে, আমি সময় পেলে লিখব। লেখায় কোনো রকম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভূত.com আরো সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তারপর তিনি নাম লিখেছেন শিল্পী আরাদীপা। তারপরে তিনি শেয়ার করেছেন তার মোবাইল নাম্বার। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের কাছেও এই রকম ঘটনা আছে। যদি ঘটনা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই লিখে পাঠাবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। চলে যাব কিছুক্ষণের মধ্যেই পরের ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। এবং এই ঘরে থাকার সময়টা আমরা গত সপ্তাহ থেকে যেটা করছি সেটা হচ্ছে ঘরে থেকেই আমরা ভূত.com রেকর্ড করে আপনাদের সামনে হাজির হচ্ছি, এবং সেই নিয়মেই আমাদের আজকের এপিসোডটিও চলছে। এবং আপনি যদি পার্টিসিপেট করতে চান, আপনার ঘটনা পাঠাতে চান, তাহলে আপনার মোবাইল ফোন দিয়ে জাস্ট আপনার ঘটনাটি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা সেটা প্লে করব আমাদের এই এপিসোডগুলোতে, এবং আমি আমার বাসা থেকে যেমন করব, আপনি আপনার বাসা থেকে ঠিক সেইভাবেই রেকর্ডটা করে পাঠাবেন আমাকে, আর আমি আমার বাসা থেকে শোটা করব। এর আগে আমরা যখন হচ্ছে ফেসবুকেও গিয়েছিলাম, তখনও কিন্তু আমি আমার বাসা থেকে এবং আলিফের বাসা থেকে আমাদের ফেসবুকে এসেছিল। সো এরকম আরো অনেক কিছু প্ল্যান কিন্তু আমাদের আছে। সেই প্ল্যান আমরা আপনাদেরকে প্রকাশ করব। একটু আগে সেই আলিফের কথা এই জন্যই বলছিলাম যে একটু আগের ঘটনাটা ছিল ডক্টর আলিফের। আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করেছেন। এখন যেটা করব সেটা হচ্ছে একটা হসপিটালের লাশের ঘটনা যদি আপনাদের শোনাই, আমার মনে হয় খারাপ হয় না। এটা সবসময় আপনাদের পছন্দ হয়। আমরা আশা করব যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আর আপনারাও ঘটনা পাঠাবেন russell.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং আমি আপনার ঘটনার জন্য অপেক্ষায় থাকব সারা সপ্তাহ জুড়ে। এবং আশা করছি যে আপনারা প্রচুর পরিমাণে ঘটনা পাঠাবেন, এবং আপনাদের পড়ার জন্য আমার কাছে অনেক ঘটনা রয়েছে। একটা এপিসোড আমি জানি না শুধুমাত্র
ঘটনা পড়বো এরকম ভাবে করলে কেমন হয়। যাই হোক, যদি হয় তাহলে তো ভালোই হয়। আশা করছি যে সেরকম একটা এপিসোড আমি হয়তো সামনে নিয়েও আসতে পারি। যদি আপনারা চান তাহলে অবশ্যই facebook.russell.স্বাধীন সেখানে গিয়ে কমেন্ট করুন এবং জানান যে এরকম কোনো এপিসোড আপনারা চান কিনা। আমার একটু কষ্ট হবে, বাট আমি চাইবো যে আপনাদের সামনে এরকম একটা এপিসোড নিয়ে আসতে। চলুন শুনে আসি হসপিটালের লাশের একটা চমৎকার ঘটনা। স্টে টিউন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হাসিবুল হাসান রনি বলছি। জিজ্ঞেস করছি না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি মিরপুর শাহবাগের বাসিন্দা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। 2002 সালে আমি পাবনা সদর হাসপাতালের সংলগ্নে একটি ডায়াগনস্টিক সেন্টারে আমার বোনের হাজবেন্ডের দ্বারা আমি একটি প্যাথোলজি ল্যাবে প্রশিক্ষণ নিতে যাই। প্রশিক্ষণ চলাকালীন আমাদের কাজগুলো ছিল হচ্ছে ব্লাড কালেকশন করা পেশেন্টের কাছ থেকে। বেশিরভাগ ব্লাডগুলো কালেকশন হতো আমরা পাবনা সদর হাসপাতালের যেই প্যাথোলজি ল্যাব ছিল ওখানে অধিকাংশ পরীক্ষাগুলোই হতো না। সো আমরা ওই পরীক্ষাগুলো কালেক্ট করে আমরা এইখান থেকে করে নিতাম, প্লাস পরবর্তীতে ডেলিভারিটা ওখানে দিয়ে দেওয়া হতো আর কি। তো কোনো একদিন বিকালের দিকে আমাদের অফিসটা ক্লোজ হতো রাসেল ভাই 9টার দিকে, পাবনা সদর হাসপাতালের সংলগ্নে ছিল যেহেতু। তো কোনো একদিন বিকালের দিকে আর কি 2002 সালের কথা বলছি, আমাকে ডায়াগনস্টিক থেকে বলা হলো যে রনি, একটা ব্লাডের কালেকশন আছে, সদর হাসপাতালে যাও, দোতলায় এত নম্বর ওয়ার্ড, এত নম্বর বেডে। তো অনেক আগের কথা যেহেতু রাসেল ভাই আমার অতটা খেয়াল নেই বেড নাম্বার ওয়ার্ড নাম্বারটা। তো আপনার সদর হাসপাতালটা বেসিক্যালি ছিল হচ্ছে গিয়ে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নামা যেত, মানে একদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনি উঠলে পরে হাসপাতালটা লম্বা, পুরাটাই হচ্ছে কি বারান্দা, হাতের ডান সাইডে বারান্দা, বাম সাইডে হচ্ছে গিয়ে ওয়ার্ডগুলো। তো বারান্দা দিয়ে বের হয়ে বারান্দা দিয়ে উঠে তারপরে ওদিক দিয়ে সোজা চলে গেলে আবার ওই পাশ থেকেও আরেকটা সিঁড়ি যেটা দিয়ে নামা যেত। তো দুটো সিঁড়ি ছিল, দুপাশ দিয়ে রোগীরা উঠতো। তো বিকাল গড়িয়ে যখন সন্ধ্যার দিকে আমি একটু ডিলে করেই গেলাম ব্লাডটা কালেকশন করতে। তো সন্ধ্যার দিকে মোটামুটি আমি যখন হাসপাতালের কাছাকাছিতে, তখন ঠান্ডা বাতাস বইছে, আকাশে অনেক মেঘ করেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে বলা যায়, 1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, কিন্তু অনেক বেশি আর কি মেঘ করেছে আর কি, বড় ধরনের একটা ঝড় হবে এরকম কিছু। তা আমি এটা দেখি একটু তাড়াতাড়ি করে গেলাম যে আর্লি ব্লাডটা কালেকশন করে আমি স্যাম্পলটা নিয়ে আসি আমার ল্যাবে। তো আমি এই সিঁড়িতে উঠে জাস্ট ব্লাডটা কালেকশন করছি। সিরিঞ্জে আমি যখন ব্লাডটা টেনে নিয়ে এসে সিরিঞ্জটা নিডেলটা বের করে যখন পেশেন্টকে কটন দিয়ে হাতটা ক্লোজ করে দিলাম, ইন দ্য মিন টাইম রাসেল ভাই কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে যাওয়ার পরে আমি অ্যাজ ইউজুয়াল কারেন্ট যেতেই পারে, এটা আর মফস্বল শহরগুলোতে একটু কারেন্ট বেশি যায়, তখন আরো বেশি যেত আর কি, এই এখনকার তৎকালীন সময় থেকে বেশি যেত আর কি। তো আমি সবসময় যেটা করতাম সেটা হচ্ছে কি, আমি যদি কখনো দোতলায় উঠতাম, এদিক দিয়ে উঠতাম ওদিক দিয়ে নামতাম আর কি। হাসপাতালটা একটা চক্কর দেওয়া হতো, তা আমার কাছে ভালো লাগতো আর কি, পরিবেশটাও খুব সুন্দর ছিল। তো যেহেতু আমি পাশাপাশি ল্যাবে কাজ করতাম, হাসপাতালের অধিকাংশ স্টাফই আমাদের পরিচিত ছিল। তো আমি যখন ওই পাশ থেকে নামছি, কারেন্ট চলে গিয়েছিল, তখন আমি একটা মোবাইল ইউজ করতাম, সিমেন্স C25, অনেক আগের মডেল সিমেন্স C25। খুব বেশি আলো হতো না, বিকজ অফ ওগুলাতে কোনো টর্চের ব্যবস্থা ছিল না, যার ধরুন আমি ওইটা নিয়ে ওইটার আলোর প্রভাবেই আমি ওই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করি, যেদিক দিয়ে উঠি ওটার বিপরীত সাইডে যে সিঁড়িটা সেদিক দিয়ে নামার চেষ্টা করি।
তো যেহেতু আলো বেশি হতো না, সেহেতু আস্তে আস্তেই নামার চেষ্টা করতেছিলাম। এর মধ্যে রাসেল ভাই খুব বাইরে বাতাস ছেড়ে দিল আর প্রচন্ড বিজলি চমকাচ্ছিল, অনেক বেশি বিজলি চমকাচ্ছে, খুব বেশি আর কি বড় ধরনের একটা ঝড় হবে এরকম একটা আশঙ্কা। বাদে ভাই আমি সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করতেছি। নামার পরে রাসেল ভাই সিঁড়ির ঠিক গোড়াটায়, যেখানে সিঁড়িটা 3টা পার্ট ছিল, 3টা পার্ট নামার পরে 3টা পার্টে এমন একটা গ্রাউন্ড ছিল যে গ্রাউন্ডের মধ্যে আপনার ফ্লোরে অনেক স্পেস ছিল, যে স্পেসে আপনার 2-3টা মোটামুটি স্ট্রেচার রাখা যায়। তো আমি অ্যাজ ইউজুয়াল নামলাম, নেমে যখনই ডান সাইডে তাকালাম, হঠাৎ করে নামার পরে ডান সাইডে তাকালাম, হঠাৎ করে কেন জানি বিজলিটা খুব বেশি জোরে চমকে উঠলো। ডান সাইডে তাকানোর পরে আমি দেখতে পেলাম ওখানে স্ট্রেচারে একটা লাশ শোয়ানো। রাসেল ভাই লাশ থাকতেই পারে, যখন আমি হাসপাতালে মেডিকেলের ওয়ার্কিং এর সাথে ইনভলভ, সেও তো আমার এগুলা দেখে অভ্যস্ত। আমি এজ ইউজুয়াল তেমন একটা কিছু ফিল করিনি। যেহেতু সন্ধ্যার কাছাকাছি সময়, কিছুটা আলো প্রবেশ করছে, কিছুটা বিজলি চমকাচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে সবকিছু, আমি বুঝতে পারছি যে লাশটার গায়ে একটা প্রিন্টের চাদর দিয়ে লাশটা ঢাকা। লাশটার হচ্ছে কি পা দুটোর শোয়ানোর পরে সোজা হয়ে উপরের দিকে থাকার কথা, সেখানে লাশটার পা দুটো উল্টা করে, আমরা বেসিক্যালি যে ভূত না, জিন টাইপের যেরকম পা দেখি, যে পা ঘুরানো থাকে, ঠিক ওইরকম। যাই হোক, আমি ওটা দেখে একটু কাছে গেলাম যে পাটা এরকম কেন। তো যাবার পরে রাসেল ভাই দেখতে পারলাম যে পাটার রগ আসলে কাটা, দুটো পায়েরই রগ কাটা, আর স্ট্রেচারের পাশে একটা হাত একটুখানি বের হয়েছে, ওই হাতটাও এরকম রক কাটা। এর মধ্যে রাসেল ভাই কোথা থেকে একটুখানি বাতাস এসে লাশটার মুখের চাদরটা সরিয়ে দেয়। একটু অদ্ভুত ঘটনা হচ্ছে, সরিয়ে দেওয়ার পরে ওই ফার্স্ট টাইমটা আমি ভয়টা পাই। সরিয়ে দেওয়ার পরে আমি যখন মুখের দিকে তাকানোর পরে খুব বিভৎস আর কি চেহারা করে লাশটা শুয়ে আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার জিভাটার ভিতরে রাসেল ভাই কামড় দিয়ে আছে। আমরা জিভের আর কি কথায় লজ্জা পেলে কিংবা একটু আপসেট হলে জিভে যেরকম ভাবে কামড় দিই, জিভ অর্ধেক বের করে, ঠিক ওরকম ভাবে জিভে কামড় দিয়ে চোখটা বন্ধ করে সে শুয়ে আছে। তো মুখটা দেখতে খুব অদ্ভুত লাগলো, মনে হলো যে ঘন্টা 3-4 আগে হয়তো বা মারা গেছে, লাশটা পোস্টমর্টমের জন্য ওখানে রাখা। এনিওয়ে, আমি ওইটা দেখে একটু ভয় পাওয়ার জন্য আমি ওই জায়গাটা লিভ করার ট্রাই করলাম। যেহেতু এই সিঁড়ি দিয়ে নেমেছি, সেহেতু আমার হাসপাতালের নিচতলার ওই মাথায় যাওয়ার পরে আমি গেটটা পাবো। তা আমি যখন লাস্টটা লিভ করে আমি যখন রওনা দেওয়ার পরে ওখানে একটা ওয়ার্ড মাস্টার ছিল, জাফর ভাই। ওয়ার্ড মাস্টারের সাথে আমার দেখা হয়। জাফর ভাই আমাকে বলছিল, সবাই আমাকে মজা করে ওখানে শালাই বলতো, যেহেতু আমার বোনের হাজবেন্ডের পরিচয়, ওখানে আমি কাজ শিখতে যাই, তো সবাই মজা। তো জাফর ভাই আমার সাথে মজা করে বললো যে, কিরে শালা তুই এখানে কি করিস? তা বললাম, একটা কালেকশন ছিল, এখানে একটা লাশ পড়ে আছে, কিরকম অবস্থা, এটা কি পোস্টমর্টমের জন্য নাকি? তো জাফর ভাই আমাকে বলতেছে, এটা হচ্ছে গিয়ে তোর ব্যাঙের লাশ। আমি বললাম, ব্যাঙের লাশ মানে? তখন সে আমাকে বললো যে, ব্যাং বাবুর নাম শুনিস না? পাবনার শহরের এককালীন, এখনকার সময় ত্রাস, তা এককালীন সময় সে খুব ত্রাস ছিল, ব্যাং বাবু নাম, তার নামের টাইটেল ছিল এটা। তা আমি বললাম, ও তাই নাকি? হ্যাঁ, মারা গেছে কিছুক্ষণ আগে, তো এনে রাখছে পোস্টমর্টম করার জন্য। তা আমি বললাম, এই হাত পায়ের রক টক কাটা? হ্যাঁ, হাত পায়ের রক কাটছে, আরো কোপ টোপ পড়ছে পিছনে। তো যাই হোক, আমি এটা শুনে আমি যাবার বললাম যে, কোথায় যাচ্ছেন? বললে, উপরে যাবো। তা আমি চলে আসলাম। আমি চলে আসার পরে ল্যাবে ব্লাডটা কালেকশন দিলাম। দেওয়ার পরে আমি আমাদের যে সহকারী ছিল, আমাদের অনেক সিনিয়র, তাকে আমি বললাম যে, এরকম ব্যাং বাবু না কি আছে পাবনাতে। আমার বেসিক্যালি রাসেল ভাই ঢাকাতেই জন্ম, আমি পাবনায় ওই কাজের জন্যই যাই। আমি পাবনা ত্রাসিকি আর শিল্পপতিকে আমি অতটা ভালো করে চিনতাম না। তো যাই হোক, সে আমাকে বললো, ও ব্যাং মারা গেছে নাকি? তাই নাকি? উনিও খুব আর কি
শুনলো আমার কাছ থেকে ঘটনাটা ইন্টারেস্টেড হয়ে শুনলো আর কি। শোনার পর আমি তাকে বললাম যে হ্যাঁ মারা গেছে, এভাবে বিভৎসকর অবস্থায় মারা গেছে। তো আমার এতটুকু মনে আছে রাসেল ভাই, সেই দিনটা ছিল বৃহস্পতিবার। তো শুক্রবারের দিন বন্ধ ছিল আলটিমেটলি আমাদের অফিস। তো শুক্রবারের দিন আমি অফিসে যাইনি, আমরা চলে আসলাম বাসায়। আসার পরে আমার কাছে সারা রাত কেমন জানি একটু তন্দ্রা ঘুম হলো। ঘুমের মধ্যে আমি যে খুব বাজে কোনো স্বপ্ন দেখবো তাও দেখিনি, কিন্তু অস্বস্তিকর একটা ঘুম হলো। পরের দিন শুক্রবার, অ্যাজ ইউজুয়াল যা করি, শুক্রবারে হলিডে ছিল। তারপরের দিন হচ্ছে শনিবার, স্যাটারডে। আমি মর্নিংয়ে অফিসে যাই। অফিসে যাওয়ার পরে ঠিক সারাদিন অফিস করার পরে রাসেল ভাই ওই সময়টাই সন্ধ্যার দিকে, মানে বৃহস্পতিবার সন্ধ্যায় যে টাইমটা ছিল, শনিবার ঠিক ওই টাইমটা সন্ধ্যার দিকে আমি ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুম থেকে আমাকে ওই যে ল্যাবের সিনিয়র ভাইয়া, উনি আমাকে ডাকতেছে, রনি, হ্যাঁ রনি। আমি বললাম যে ভাইয়া আমি বাথরুমে বেরোচ্ছি। তো বাথরুম থেকে আওয়াজ দিয়ে আমি বের হলাম। বের হওয়ার পর আমি বললাম হ্যাঁ কী হয়েছে? কয় শালা খালি মিথ্যা কথা বলিস না। তা আমি বললাম কেন ভাইয়া কী হয়েছে? তখন উনি আমাকে বললো যে তুই না বললি ব্যাং মারা গেছে, ব্যাং তো মারা গেছে আজকে। তা আমি বললাম মানে? সে আমাকে বললো হ্যাঁ ব্যাং তো আজকে মারা গেছে, খালি ফাইলামি নাকি। আমি কথাটা শোনার পরে আমার কাছে আর কি ব্যাপারটা কেমন জানি বৃহস্পতিবার রাতের স্বপ্নের মতোই মনে আর কি, তন্দ্রা ঘুমের মতোই মনে হচ্ছিল অনেকটা। কি বলবো আপনাকে আর কি। আমি সাথে সাথে সদর হাসপাতালের কাছে চলে যাই ইমার্জেন্সিতে যাওয়ার পরে ফার্স্ট টাইম লাশগুলো আসে ইমার্জেন্সিতে আগে বডি চেক আপ করা হয়। বডি চেক আপ করানোর পরে লাশগুলো হয়তো বা বাইরে কোনো একটা স্থানে রাখে, না হলে ওই সিঁড়ির কোনায় রাখে যেখানে আমি ব্যাঙের লাশ দেখেছিলাম। যাই হোক, আমি সেখানে যাওয়ার মতো সিচুয়েশন হয়নি। আমি ইমার্জেন্সিতেই দেখলাম রাসেল ভাই, এটা আর কি আনবিলিভেবল ব্যাপার। অনেকেই অনেক ধরনের কাহিনী বলে। আই ডোন্ট নো আমি কি আর কি স্বপ্নই দেখেছি 2টা দিন ভরা, নাকি প্র্যাকটিক্যালি দেখেছি 2টা দিন ভরা, বাট এটা হচ্ছে গিয়ে বি ট্রু। ওই চাদরটাই ছিল গায়ে, লাশটার 2টো পা ওইভাবেই রগগুলো কাটা ছিল, হাতের কবজির 2টোই কাটা অবস্থায় বাঁকানো ছিল। অবশেষে যেটা দেখতে পারলাম, মুখটার দিকে তাকিয়ে, এবার ব্যাঙের লাশটার চোখ খোলা ছিল, কিন্তু জিবলাটার ভিতরে রাসেল ভাই কামড় হয়েছিল। আমি সেটা দেখে বেশ 10 থেকে 15 মিনিট আমি কারোর সাথে কথা বলতে পারিনি। হাসপাতালের সামনে যে ছোট্ট একটা বিনোদনের জন্য মাঠ ছিল, মাঠটার সামনে এসে আমি স্ট্যাচু হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। কিছুটা বলতে পারেন এক প্রকারের কোনো একটা ভাবনায় চলে গিয়েছিলাম। কোন ভাবনা ঠিক সেটা এখন পর্যন্ত বের করতে পারি না। যাই হোক, তার কিছুক্ষণ পরে আমি জাফর ভাইয়ের সাথে দেখা করি। দেখা করার পরে জাফর ভাইকে আমি বলি, জাফর ভাই বৃহস্পতিবার রাতে খুব ঝড় হলো। জাফর ভাই আমাকে বললো হ্যাঁ। বললাম সন্ধ্যার দিকে এরকম একটা ঘটনা ঘটছে, আপনার সাথে আমার দেখা হয়েছিল। জাফর ভাই আমার মুখের দিকে হাসি দিয়ে বলল, তোর মাথায় সমস্যা হয়েছে, অল্প বয়সে এত লাশ দেখিস তো, মানিককে বলিস কয়দিন তোকে বাসায় জানি রেস্টে রাখে। আমাদের মালিকের আর কি, মানিক বলতে আমার বোনের হাজবেন্ডের নাম ছিল মানিক, আর আমাদের মালিকের নাম ছিল মুকুল। জাফর ভাই আমাকে বললো যে মুকুল ভাইকেও আমি বলবো তোকে জানি কয়েকদিন বেড রেস্ট দেয়। এরকম অদ্ভুত কথাবার্তা বলিস কেন? তখন আমি তার হাতটা চেপে ধরে বললাম যে জাফর ভাই, সত্যি আপনি আমাকে বলেছিলেন এটা ব্যাঙের লাশ,
তাই বলে আপনি উপরেও চলে গেলেন। জাফর ভাই আমার কাছ থেকে হাতটা ঝাটকা দিয়ে টান দিয়ে বলল, যেহেতু লাশ আসছে অনেক কাজ আছে, এসব কথা আর কাউরে বলিস না, বোকা ছেলে কোথাকার। কি বলিস এগুলা? একটা মানুষ কবার মরে? এখন আমার গায়ের কাটা শিংড়ে ওঠে রাসেল ভাই। আসলেও একটা মানুষ কবার মরে। যাই হোক রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। তারপর আমি 3 দিনে বেড রেস্টে থাকি। মেন্টালিটি ঠিক করতে না করতে ডিসিশন নিয়ে নিই আমি আর প্যাথোলজির কাজ শিখবো না। আমি ঢাকায় চলে আসি। আর কখনো আমি সদর হাসপাতালের ভেতরে ঢুকে ওই জায়গাটায় আজও পর্যন্ত যেতে পারিনি। যদি ঘটনাটা ভালো লাগে রাসেল ভাই, অডিওটা প্লে করবেন। বিনীত আবেদন রইল, লিসনারদের উদ্দেশ্যে বলছি, আপনার সাথেও এরকম ঘটনা ঘটতে পারে, আমার সাথেও ঘটেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি সবসময় ভালো দলেই থাকবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, যদি কখনো সময় করতে পারি এটা প্লে করলে বাদ বাকি ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আমাদের কাছে একটা নার্সের ঘটনা রয়েছে, আমাদের কাছে একজন ডক্টরের ঘটনা রয়েছে। আমি ভাবছিলাম যে কোন ঘটনাটা আগে প্লে করি। অনেক ভেবে চিন্তা দেখলাম যে আচ্ছা, নার্স থেকে ডক্টরে যাই। নার্সের যে ঘটনাটি সেটি এসছে রংপুর থেকে, এবং ডক্টরের যে ঘটনাটি সেটি একটু পরেই বলবো। চলুন আমরা শুনি সেই ঘটনাটি কি ছিল। এবং এইখানে আরো একটা ঘটনা রয়েছে, ডক্টর আলিফের না, শুধু আলিফের, যশোর থেকে। সেটা আমরা হয়তো প্লে করবো একে একে। ইন দ্য মিন টাইম আমাদের ইমেল অ্যাড্রেসটা আরো একবার শেয়ার করতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আচ্ছা, আমি জানতে চাই যে আপনারা এই সময়টা আসলে কিভাবে কাটাচ্ছেন। এই যে বাসায় থাকার পুরো সময়টা আপনারা চাইলে কিন্তু বিভিন্ন প্রতিদিনই সাথী ন্যাপে ঢুকে আমাদের এপিসোডগুলো শুনতে পারেন এবং আমাদের সাথে পুরোটা সময় থাকতে পারেন। এবং আমি বলবো যে একেবারে আতঙ্কিত হবেন না, নিজেকে সুরক্ষিত রাখুন, নিজের পরিবারের মানুষদের নিয়ে ভালো থাকুন, সেটাই আশা করব। এবং আমাদের কাছাকাছি থাকুন, booth.com এর সঙ্গে থাকুন, এবং আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আশা করছি আমরা এই দুঃসময়টা পার করব এবং সামনে খুব সুসময় অপেক্ষা করছে আমাদের জন্য, আমি এটা বিশ্বাস করি। এবং আপনারা যদি এই বিশ্বাস করেন এবং সবাই যদি আমরা এই বিশ্বাস নিয়ে একসাথে থাকি, তাহলে এই বিশ্বাসের একটা শক্তি রয়েছে। এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আমরা এই সংকটকে অতিক্রম করতে পারি। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমরা আপাতত চলে যাই আবারও ঘটনায়। একটা নার্সের ঘটনা শুনবো। একজন নার্স আমাদের সাথে শেয়ার করেছেন রংপুর থেকে। চলুন শুনে আসি তার ঘটনা। এখন তিনি রংপুরে আছেন কিনা সেটা তার ঘটনা শুনলেই বুঝতে পারবেন। চলুন শুনে আসি ঘটনাটি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে সিয়াম বলছি। আর আসলে অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার আমার আসলে সবসময় ঘটনা পাঠানো বা সবসময় আসলে booth.fm বা booth.com যেটাই বলেন তার সাথে থাকা আসলে সবসময় সম্ভব হয়ে ওঠে না। বাট আমি booth.com এর বর্তমানে booth.com এর অনেক বড় একটা ফ্যান, আমি booth.fm এরও ফ্যান ছিলাম। যাই হোক, আপনি এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন এত কষ্ট করে, সেজন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করছি সেই ঘটনাটা আসলে আমার পরিবারেরই একজনের সাথে ঘটা, আমি তার নাম বলবো না। তো তারা স্বামী স্ত্রী দুজনই হচ্ছে সরকারি চাকরিজীবী। হ্যাঁ, তো তারা একটা জায়গায় বাসা ভাড়া থাকতো, মানে ভাড়া থাকতো বলতে সরকারি কোয়ার্টারেই থাকতো আর কি।
কোনো এক জায়গায়। তো সেই সুবাদে আর কি। তো সেই সুবাদে ওখানে যখন তারা থাকতো তখন তাদের আসলে মানে যে বাসাটা মানে যে বিল্ডিংটায় থাকতো সেই বিল্ডিংটার একদম নিচতলায় থাকতো তারা, ফার্স্ট ফ্লোরে, মানে একদম নিচতলায় থাকতো আর কি। তো সেই নিচতলায় আসলে তখন আমি অনেকদিন আগের কথা বলছি, তখন আমার বয়স তখন কত হবে, তখন 10 বছর বয়স হবে আমার। আর এটা আমি কথা বলছি তাও আনুমানিক 2007-08-এর দিকের কথা বলছি। 7-8 সালের কথা বলছি। তখন আসলে ওই সময় যে জায়গাটায় বাসা ভাড়া থাকতো, তো ওই জায়গাটার আশেপাশের পরিবেশটা কিন্তু অতটা মানে ভালো ছিল না। মানে পরিবেশটা ভালো ছিল না বলতে জঙ্গল ছিল, বাঁশঝাড় ছিল, আপনার অনেক গাছগাছালি ছিল, অনেক ঘন পরিবেশ ছিল আর কি ওখানে। মানে উম, মানে ভৌতিক একটা ব্যাপার ছিল ওখানে আসলে প্রথম থেকেই। তো আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তো আমার যে ওই আত্মীয় উনি হচ্ছেন দুজনই যেহেতু সার্ভিস হোল্ডার ছিল, সেহেতু ওনাদের মধ্যে ওনারা ডিসাইড করলেন একদিন যে আশেপাশের যে জায়গাটা আছে সেই জায়গাটা আসলে পরিষ্কার করবেন আর কি। পরিষ্কার করে ওটাকে একটা ডিসিপ্লিন, একটা পরিবেশের সৃষ্টি করবেন তারা, এরকম একটা ডিসাইড করলেন। তো তারা হচ্ছে তো গেল ওখানে, মানে আশেপাশের পরিবেশের পিছনে একটা বাঁশঝাড় ছিল, পিছনে এরকম অনেক গাছগাছালি ছিল। তো তারা নিজ দায়িত্বেই সেই সময় আর কি ওটা পরিষ্কার করা শুরু করলো। তো আমি বলে রাখতে চাই যে ওখানে কিন্তু আপনার মানে ওই সময় কিন্তু ওই যে আমার আত্মীয়ের একটাই মাত্র ছেলে ছিল, তাদের সন্তান ছিল একটাই। ওই সময় তার বয়স কত হবে, আমার সমানই হবে তখন। তখন ওই সময় তখন আমার সমানে ছিল, 10 বছর বা 12 বছর বয়স। তো আসলে তখন হচ্ছে মানে যখন বিড়াল মানে ওখানে যখন তারা মানে পরিষ্কার করছিল, তো পরিষ্কার করার সময় আসলে কি হবে ব্যাপারটা, যে এভাবে প্রতিদিন পরিষ্কার করতো তারা। প্রতিদিন পরিষ্কার করতে করতে একদিন এরকম হইলো যে সন্ধ্যা, একদম গধূলির যে সময়টা, একদম সন্ধ্যা মাগরিবের আজান হবে এরকম একটা সময়, সেই সময় এসে তারা তো আমার ওই মানে খালা উনি হচ্ছে ঝাড় দিচ্ছিল ওখানে পিছনে বাঁশঝাড়ের কাছে। তো হঠাৎ বাঁশঝাড় থেকে একটা কুচকুচে কালো ছোট বাচ্চা, একদম ধরেন যে কত হবে, কেবল হাঁটতে শিখছে এরকম একটা বয়স, 3-4 বছর বা 2 বছর বয়স হবে, 2-3 বছর বয়স হবে। তো এত কম বয়সে একটা ওই ছোট বাচ্চাটা একদম কুচকুচে কালো দেখতো, মাথায় কোনো চুল নাই, হ্যাঁ একদম কুচকুচে কালো, এবং গায়ে কোনো কাপড় ছিল না, ছোট বাচ্চা। তখন সে আসলে মানে বাজার থেকে বের হয়ে আহ, আমার ওই খালার কাছে আসতে, যখন এই কাছে আসতেছে তো সে ভয় পেয়ে গেছে। হ্যাঁ ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে হচ্ছে মানে সরে আসছে, এবং প্রথমে মানে রাগ হয়েছে যে এই তুমি যাও যাও এখান থেকে যাও, মানে এরকম বলছে। তো যখন এরকম জোরে চিৎকার করছে তখনই হচ্ছে ওই যে বাচ্চাটা ওটা আবার দৌড়ে বাচ্চাদের ভিতরে চলে গেছে। তো এটাতে আসলে সে মানে মারাত্মক রকমের ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে তো তিনি আবার মানে ওখানেই ছিলেন আর কি, আশেপাশে মানে একটু দূরে চলে গেলেন, ওখানে গিয়ে আবার ঝাড় দিচ্ছিলেন। তো একদিন ওই বাচ্চাটা আবার বাচ্চার থেকে বের হয়ে হচ্ছে আবার ওই আমার খালার কাছে চলে আসে, মানে কাছে আসতে যাচ্ছে, মানে জড়া ধরতে যাচ্ছে। এরকম ছোট বাচ্চারা যেমন আলিঙ্গন করতে চায় বড় বাচ্চা বড়দেরকে, ঠিক তেমনি আলিঙ্গন করতেছে। তো আমার যে খালা উনি হচ্ছে হাতে ঝাড়ু ছিল, সেই ঝাড়ু দিয়ে বাচ্চাটাকে মারছে, মানে তো বাচ্চাটাকে মানে আমার খাওয়া ওই সময় শিওর হয়ে গেছিল যে এটা কোনো নর্মাল কোনো কিছু না, এটা অ্যাবনর্মাল কোনো কিছু, জিন বা পরি এই টাইপের কোনো কিছু হবে। মারছে, এবং মারার সাথে সাথে বাচ্চাটা দৌড়ায়া বাজারের ভিতরে চলে গেছে। এভাবে কন্টিনিউয়াসলি সে বাচ্চাটা আরো 2বার আসছে, এবং ওই বাকি 2বারই আমার যে খালা উনি হচ্ছে ঝাড়ু দিয়ে মারছে এবং চলে গেছে, ভিতরে চলে গেছে।
তো এটাতে আমার খালা প্রচুর ভয় পাইছে, এবং তারপরে তিনি বাসায় আসছেন। বাসায় আসার পরে তার রুমের মধ্যে তিনি ছিলেন, কিন্তু যন্ত্রণা যন্ত্রণা শুরু হয়েছে তারপর থেকে। ঘটনাটা কিরকম, যে রাতের বেলা